বাংলাদেশে হৃদরোগ এবং হৃদরোগীদের সংখ্যা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কিছু পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 562 জনের মতো মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আজ আমরা এই হৃদরোগীদের সংখ্যাটা কেন বৃদ্ধি পাচ্ছে, কেন দ্রুত মারা যাচ্ছে এবং সেক্ষেত্রে আসলে কী করণীয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এম এ রশিদ হসপিটাল নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমি নুসরা দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের হৃদয়ের যত্ন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ শাইখ মাহবুব সেতু, কনসালটেন্ট কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগ এম এ রশিদ হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা এবং দর্শকদেরকেও মাহে রমজানের শুভেচ্ছা। প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি প্রথমেই বলছিলাম যে বিভিন্ন পরিসংখ্যান বলছে যে হৃদরোগীদের সংখ্যা 562 জনের মতো, সেটা প্রতিদিন হৃদরোগীরা মারা যাচ্ছে এবং ওভারঅল যদি আমরা বলি সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আক্রান্তের সংখ্যা। এই বিষয়ে আপনার মতামত কী? আক্রান্তের সংখ্যা তো অবশ্যই অনেক বেশি, এটা অ্যালার্মিং। এবং শুধু তাই নয়, পৃথিবী জুড়ে, শুধু বাংলাদেশ নয়, যত মানুষ মারা যায় প্রতিদিন তাদের বেশিরভাগই মোর দ্যান 60% মারা যায় আসলে হৃদরোগে। তো সেক্ষেত্রে আমরা আসলে যাদেরকে দেখি, যাদেরকে চিকিৎসা করি, তারা খুব কম পার্সেন্টেজ একটা লোক যারা হৃদরোগের পরেও সারভাইভ করেছে বা বেঁচে আছে। তো সেক্ষেত্রে বৃদ্ধি, যে হৃদরোগের সংখ্যা বাড়ছে, এর পিছনে অনেক কিছুই দায়ী। প্রথমত আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এবং বিশ্রামের অভাব। লাইফস্টাইলের দিকে যদি চিন্তা করি, সেডেন্টারি লাইফস্টাইল, যে আমরা নগর সভ্যতায় এখন অভ্যস্ত। এর আগে একটা সময় ছিল মানুষকে আসলে আমাদের যে শারীরিক গঠন, সেটা বসে থেকে খাওয়ার জন্য বানানো হয়নি, কাজ করার জন্য বানানো হয়েছে। তো আমরা বর্তমান সভ্যতায় কাজকর্মের যে পরিমাণ, বেশিরভাগ ক্ষেত্রে বসে থাকা কাজ বা বুদ্ধিবৃত্তির যে পেশা, সেগুলো বেশি। তো সেক্ষেত্রে শারীরিক পরিশ্রম কমে যাওয়া, জীবনযাত্রার প্রণালীর পরিবর্তন, ঘুম কম হওয়া, খাদ্যাভ্যাসের পরিবর্তন, খাদ্যদ্রব্যে ভেজাল, সব কিছু মিলেই আসলে হৃদরোগের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। আচ্ছা, অর্থাৎ আমরা ওভারঅল বলতে পারি যে অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্যই হৃদরোগটা সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি বলি যে এখন তো রমজান মাস চলছে, রমজানে সাধারণত দেখা যায় কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে তাদের কিন্তু প্রথম একটা প্রশ্ন থাকে, কনফিউশন থাকে যে আমি কি রোজা রাখতে পারবো কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার চেম্বারেও প্রতিদিনই আসেন এবং রোগীরা রমজানের আগে থেকে আসা শুরু করেন, যে এসে তাদের একটাই কথা যে আমরা রোজা রাখতে পারবো কিনা, অথবা রোজায় ওষুধগুলো কিভাবে খাবো। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কার্ডিয়াক পেশেন্টের শুধু হার্টের যে সমস্যা তা নয়, এর সাথে তার আরও অনেকগুলো ডিজিজ থাকে। যেমন খুব কমন একটা ডিজিজ হচ্ছে ডায়াবেটিস থাকে, কিডনির সমস্যা থাকে, তার সাথে হার্টের সমস্যা থাকে, অথবা কিছুই নেই, শুধুমাত্র হার্টের সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই রোজা রাখা যাবে এবং কিছু নিয়মকানুন রয়েছে। আমরা প্রত্যেক রোগীর ক্ষেত্রে সেটা আমরা আলাদা করে ঠিক করে দেই, তার ডায়েট চার্ট, তার রোজা রাখার নিয়ম। যদি কোনো পেশেন্ট ইনসুলিন পায়, সেক্ষেত্রে সে কীভাবে ইনসুলিনটা নেবে, যে দুপুরবেলা যে ওষুধগুলো খাচ্ছে, হার্টের জন্য যা খাচ্ছে, সেটা সে কখন খাবে। তো চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে অবশ্যই রমজানে রোজা রাখা যাবে হৃদরোগীরা। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন রিস্ক বেনিফিট আমরা অ্যানালাইসিস করব, যে সেক্ষেত্রে যদি চিকিৎসকের মনে হয় যে না, তার ক্ষেত্রে রোজা রাখাটা জরুরি না অথবা ক্ষতিকর হবে, সেক্ষেত্রে রোজা ডিসকন্টিনিউ করা যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে হয়তো আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, বিশেষ করে যারা কার্ডিয়াক পেশেন্ট, যে আমার কোন কোন ধরনের ঝুঁকি থাকতে পারে, কার্ডিয়াক প্রবলেম রয়েছে, তার পাশাপাশি অনেক সময় আমরা দেখেছি যে ডায়াবেটিস রয়েছে, কারো হয়তো কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে, কারো ইউরিক অ্যাসিড হাই, কারো হয়তো ফ্যাটি লিভার রয়েছে। তো তাদের ক্ষেত্রে ওভারঅল আপনার পরামর্শ কী? রমজান তো আসলে সংযমের মাস। আমরা সব কিছুতেই সংযমী হই, খাবারের ক্ষেত্রে সংযমী হই, চোখে দেখার ক্ষেত্রে সংযমী হই, অনুভূতির ক্ষেত্রে সংযমী হই। তো কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমাদের যে ইফতার বা অথবা সেহরিতে আমরা যে খাদ্যাভ্যাসটা রয়েছে, আমাদের দেশীয় যে সংস্কৃতি, সেদিক থেকে আসলে অনেক ক্ষেত্রেই আমরা স্বাস্থ্যকর যে খাদ্য বা স্বাস্থ্যকর যে খাবারের মেনু, সেটা আমরা নির্বাচন করতে পারি না। তো যেমন আমরা ছোলা, বুট, মুড়ি, বেগুনি, পেঁয়াজু এগুলো খেয়ে অভ্যস্ত। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে। এই জিনিসগুলো আমরা ভাজা পোড়া বলি সহজ বাংলায়।
তো ভাজা পোড়া রমজান মাসের সংযমের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলবো, আমরা ভাজা পোড়া অ্যাভয়েড করতে পারি। এবং এটা শুধু যে আমাদের অ্যাসিডিটির সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা সেটা করে না, আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং শুধু তাই না, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এবং যারা অলরেডি হৃদরোগে আক্রান্ত, তাদেরও হৃদরোগে আবার আক্রান্ত হওয়ার বা তাদের হৃদরোগের যে অবস্থান সেটা পরিবর্তিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এবং আমরা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই কিন্তু সব থেকে বেশি দেখি যে রোজা শেষ হবার পরে ঈদের পরবর্তী সময়টাতে অনেক পেশেন্টরা আসে যাদের ব্লাড সুগার হাই হয়ে গেছে, যাদের হয়তো কোলেস্টেরল যে রেঞ্জে ছিল সেটা বেড়ে গেছে, অথবা তাদের ওজন বৃদ্ধি পেয়েছে। একেবারেই ঠিক বলেছেন। তবে আমি যেটা বলবো, যদি নিয়ম কানুন মেনে ডায়েট চার্ট মেনটেন করে কেউ রোজা রাখে, তো সেক্ষেত্রে রোজা আসলে উপকারী। হ্যাঁ, রোজা এই কারণে উপকারী, আমাদের ফাস্টিং যে সময়টা বর্তমানে বাংলাদেশে প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে রোজা রাখছে, এটা আমার শরীরের ভিতরে শারীরবৃত্তে অনেক পরিবর্তন আনে, সেগুলো ভালো পরিবর্তন। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে ইফতার এবং সেহরিতে ডায়েট প্ল্যান করে যদি আমরা রোজাটা ঠিকঠাক রাখতে পারি, আশা করি যে রোজার পরবর্তীতে আমাদের প্রত্যেকটা প্যারামিটারই আমাদের ভালো কিছু গেইন হবে। কোলেস্টেরল, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড বা হচ্ছে অন্যান্য যে প্যারামিটারগুলো, সেগুলো ভালোর দিকে যাবে। আপনি বলছিলেন যে রমজানে তো আসলে আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন, আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারি না ছোলা বুট খাওয়া, পেঁয়াজু, বেগুনি। ইনফ্যাক্ট আমার মনে হয় আপনিও পছন্দ করেন, আমিও পছন্দ করি, কিন্তু কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে তাদেরকে যদি আমরা একেবারে বলি যে খাওয়া যাবে না, সেটা হয়তো অনেক ক্ষেত্রে মানাটা সম্ভব হয় না। তারপরও পরিমিত পরিমাণে খেলে কোনো অসুবিধা হয় ডায়েটের না। ক্ষেত্রে এটা আমরা নিষেধ করি না, যেটা হালাল সেটা আপনি খাবেন, কিন্তু পরিমাণে কম। হ্যাঁ, যেমন আমার চকলেট খেতে খুব পছন্দ করে, সেক্ষেত্রে চকলেটের একটা টুকরা আমি খেলি, এবং সেটা যদি ডার্ক চকলেট হ্যাঁ হয়। সেটাই। গরু খাসির ক্ষেত্রে আমি অনেক রোগী হচ্ছে বলে যে গরু খাসি খাওয়া নিষেধ কিনা। কিছু কিছু ক্ষেত্রে আমরা নিষেধ করে দেই, বা হচ্ছে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে অল্প যদি খায় জাস্ট টেস্ট নেওয়ার জন্য, সেটা খুব বেশি ক্ষতিকর নয়। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই পরিমিত আহার, পরিমিতভাবে। আমি এর আগেও বলেছি যে ডায়েট চার্ট মেনটেন করে আমরা ডায়েটিশিয়ানকে দেখে, বিশেষ করে যারা ক্রিটিক্যাল কেয়ারের পেশেন্ট, তাদের অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শে থাকা উচিত, যে আমি কত ক্যালোরি খাচ্ছি, তার মধ্যে কার্বোহাইড্রেট কতটুকু আছে, প্রোটিন কতটুকু আছে। রোজার মধ্যে বিশেষ করে যেটা দেখা যায়, ডিহাইড্রেশন, আমাদের হচ্ছে পানি শূন্যতা তৈরি হয়, অথবা হচ্ছে খাদ্যের যে অনুপাতটা, যে প্রোটিন কতটুকু খাবো, কার্বোহাইড্রেট কতটুকু খাবো, বা হচ্ছে স্নেহ জাতীয় বা হচ্ছে তেল জাতীয় খাবার কতটুকু খাবো, এই অনুপাতটা। সেক্ষেত্রে এখন ডায়েটিশিয়ান তো অবশ্যই যেতে পারেন, বা হচ্ছে আমরা গুগল করতে পারি, গুগলে অনেক কিছু আছে, সেগুলো দেখে দেখে আমরা নিজেরাই সচেতন হতে পারি। এরপরে চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে তারা রমজানের রোজা রাখতে পারবে, কিন্তু নিয়ম মেপে, এবং সেই সাথে হচ্ছে যে কার্ডিওলজি যারা রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী এবং ডায়েটিশিয়ানের একটা পরামর্শ অনুযায়ী একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করে তারা রোজা রাখতে পারবে। আমরা এই কার্ডিয়াক রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে কার্ডিয়াক পেশেন্টদের খাদ্যাভ্যাস নিয়ে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে হয়তো স্বাভাবিক খাবারই তারা খেলো, সাথে হয়তো টুকটাক কিছু, অনেক সময় অনেকে জিলাপি পছন্দ করে, অনেকে হালিম পছন্দ করে, কিন্তু এই ধরনের খাবার খাওয়ার পরে সাধারণত দেখা যায় তাদের অ্যাসিডিটি হয়। তো এই জায়গাটায় কার্ডিয়াক পেশেন্টদের একটা কনফিউশন কাজ করে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে মনে করে এটা অ্যাসিডিটির জন্য সেই চেস্ট পেন হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তার হয়তো বেসিক্যালি কার্ডিয়াক প্রবলেমই তার হচ্ছে। তো ডিফারেন্সটা আসলে তারা কিভাবে করবে? যে আমাদের অ্যাসিডিটি যেটাকে বোঝাচ্ছে, যে গ্যাস হওয়া, এটা একটা জাতীয় সমস্যা। বাংলাদেশে যদি পেশেন্ট যারা আসে, যাকেই জিজ্ঞেস করি 90% পেশেন্টেরই গ্যাসের সমস্যা রয়েছে। তো হার্টের সমস্যা যেটা হয়, অ্যাসিডিটির সাথে কিছু সিমটম মিলে যায়। আমাদের গঠনগতভাবে হার্টের যে নার্ভ সাপ্লাই এবং পাকস্থলী বা হচ্ছে খাদ্যথলির যে নার্ভ সাপ্লাই, সেটা একই। তো এই কারণে যখন আমার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, ওই সময় কিছু অনুভূতি তৈরি হয়, যেমন বুক জ্বালা পোড়া, বুকে চাপ লাগা। ঠিক হার্টের যখন সমস্যা হচ্ছে, তখনও একই ধরনের অনুভূতি হয়। তো এই জন্য দেখি যে বেশিরভাগ রোগী যারা আমাদের কাছে আসে চেম্বারে অথবা ইমার্জেন্সিতে, তারা প্রথমেই যে সমস্যাটার কথা বলে, যে আমরা প্রথমেই কোনো একটা উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা হচ্ছে লোকাল কোনো ডক্টরের কাছে গিয়েছি, গ্যাসের সমস্যা মনে করে আমরা গ্যাসের ইঞ্জেকশন নিয়ে এসেছি, কিন্তু এরপরে কমে না, এরপর আমাদের কাছে রেফার করেছে। তো সত্যিকার অর্থে অ্যাসিডিটির যে সিমটম আর হচ্ছে হার্টের যে সিমটম, কিছুটা মিল থাকা, এটা আসলে রোগী বা হচ্ছে রোগীর স্বজনদের পক্ষে এটা আলাদা করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে ইফতারের পর হোক অথবা ইফতারের আগে হোক, অথবা কোনো মানুষ সে হচ্ছে এর আগে কখনো হার্টের রোগ হয়নি,
হ্যাঁ, রোজা রেখেছে বা ইফতার করেছে বা যে কোনো সময় হঠাৎ করে খাওয়া দাওয়ার পর হোক বা আগে হোক এরকম অ্যাসিডিটির একটা অনুভব হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। খুব সিম্পল, একটা ইসিজি পরীক্ষায় আমাদেরকে ডিফারেন্সিয়েট করে দিতে পারে যেটা কি আসলে অ্যাসিডের সমস্যা নাকি হচ্ছে হার্টের সমস্যা। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণের জন্য একটি মেসেজ হতে পারে যে আমরা যখনই অ্যাসিডিটি মনে হোক অথবা হচ্ছে বুকে চাপ বা বুকে ব্যথা হোক, নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেখানে ইসিজি হয়, বাংলাদেশে এখন স্বাস্থ্য ব্যবস্থা অনেক এগিয়েছে, সরকারিভাবে তো হয়, বেসরকারিভাবে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক এলাকাতেই ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে যেখানে অন্তত ইসিজিটা হয়। আপনি একটা ইসিজি করুন এবং অন্তত একজন এমবিবিএস চিকিৎসককে দেখান যে আমার কি এটা অ্যাসিডিটির সমস্যা নাকি হার্টের সমস্যা। তো সেক্ষেত্রে আমরা যত দ্রুত চিকিৎসা শুরু করতে পারবো তত স্বাস্থ্য জটিলতা শুরু হয় হার্টের রোগী, সেটা কমে যাবে। আপনি এমএর ওষুধ হসপিটালে তো একজন কার্ডিয়াক সার্জন হিসেবে কাজ করছেন, এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে আপনি কি ধরনের কার্ডিয়াক পেশেন্ট ডিল করছেন? জামালপুর হচ্ছে আমাদের ঢাকা থেকে প্রায় 180 বা 200 কিলো কাছাকাছি ডিস্টেন্স। এমএর ওষুধ হসপিটালই প্রথম সিসিউ সেবাটা নিয়ে আসে আসলে। তো সিসিউ সেবাটা, সিসিউ মানে হচ্ছে করোনারি কেয়ার ইউনিট, আমরা হৃদরোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকি। সর্বপ্রথম এমএর ওষুধ হসপিটাল এই সাহসটি দেখিয়েছে যে একটি করোনারি কেয়ার ইউনিট স্থাপন করার। এটি শুধু আমাদের জামালপুর নয়, এটা দেশের জন্য একটা মেসেজ হতে পারে যে ঢাকা থেকে এত দূরেও করোনারি কেয়ার ইউনিট বা সিসিউ চালানো সম্ভব। তো আমরা যখন কাজটা শুরু করি সে সময় জামালপুরে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে আমরা হৃদরোগের প্রাথমিক যে চিকিৎসাগুলো যেটা মানুষের জীবনকে সেভ করতে পারে সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দিতে পারি। তো রোগীদের ক্ষেত্রে যখনই আসতো চিকিৎসক বুঝতেন যে তার হার্টের সমস্যা হয়েছে, সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ অথবা ময়মনসিংহের কোনো প্রতিষ্ঠান অথবা ঢাকায় রেফার করা হতো। কিন্তু আমরা এই জায়গাটাই হাত দিয়েছি, কারণ হচ্ছে হার্টের ক্ষেত্রে একটা কথা বলা হয় টাইম, তো টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড টাইম মিনস মাসেল। মানে আমার যত সময় যাচ্ছে, যত সেকেন্ড গড়াচ্ছে, আমার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে হৃৎপিণ্ডের যে মাংসপেশি আছে সেগুলো নষ্ট হচ্ছে। তো আমি যত সেকেন্ড আগে পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করতে পারবো, আমি মিনিট বলি নেই, আমি ঘন্টা বলি নেই, আমি সেকেন্ড বলেছি, যত সেকেন্ড আগে আমি ট্রিটমেন্ট শুরু করতে পারবো পেশেন্টের সার্ভাইভাল চান্স তো বাড়বেই এবং তার ভবিষ্যতে যে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বা হচ্ছে হৃদযন্ত্রের আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি বা হচ্ছে যে কর্মক্ষমতা, কর্মদক্ষতার যে ব্যাপারটা রয়েছে সেটা ঠিক থাকার যে ব্যাপারগুলো থাকে, কত দ্রুত আমি চিকিৎসা শুরু করেছি। তো সেক্ষেত্রে আমাদের খুব দক্ষ ইমার্জেন্সি টিম রয়েছে। যখন আমাদের কাছে কোনো একটা পেশেন্ট আসে এবং আমরা বুঝতে পারি যে তার হার্টের সমস্যা, আমার ইমার্জেন্সি টিম সেটা ম্যানেজ করে এবং সাথে সাথে তাকে কিছুক্ষণের মধ্যেই ডায়াগনোসিস কনফার্ম করার পরে বা ডায়াগনোসিস হওয়ার আগে সিসিউতে অনেক সময় শিফট করা হয়। শুধুমাত্র এনজিওগ্রাম ব্যতীত আমাদের হৃদরোগের চিকিৎসার জন্য মেডিসিন দিয়ে যত কিছু করা যায়, যত ইকুইপমেন্টস আছে সব কিছু আমরা অ্যাভেলেবেল করেছি। ইচ অ্যান্ড এভরি ড্রাগস ইজ অ্যাভেলেবেল। তারপরে তো আমরা বলতে পারি যে যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক অ্যাটাক হয়ে থাকে প্রাথমিক অবস্থায় এমএর ওষুধ হসপিটাল ট্রিটমেন্টটা তারা করে থাকেন, এই বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক অ্যাটাক হয়ে থাকে তখন কিন্তু প্রাইমারি যে চিকিৎসাটা দেওয়া দরকার সেটা কিন্তু এমএর ওষুধ হসপিটাল খুব চমৎকারভাবেই কিন্তু দিয়ে থাকে। একটু এখন আপনার কাছে জানবো যে এমএর ওষুধ হসপিটালের যে কার্ডিয়াক সেন্টারটা রয়েছে সেই সেন্টারটার যে সার্ভিস সেটাকে আসলে আপনারা আরও কতটুকু উন্নত করতে চান? জি, অনেক ধন্যবাদ। আসলে শুধু হার্ট অ্যাটাক নয়, আমরা আরও অনেক ধরনের পেশেন্টের কার্ডিয়াক ইমার্জেন্সি অনেক কিছুই রয়েছে, সেগুলো আমরা ডিল করে থাকি। দক্ষ ইমার্জেন্সি টিম রয়েছে, দক্ষ নার্সেস টিম রয়েছে, দক্ষ কার্ডিওলজিস্ট রয়েছেন, আমি কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন রয়েছি। তো আমরা পুরোটা একটা টিমের মতো কাজ করি, যখন যার সহায়তা লাগে সেটা আমরা দিই। তো এক্ষেত্রে বিগত বছরখানেকের বেশি ধরে সিসিউ রান করছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে হার্ট রিলেটেড প্রায় বেশিরভাগ রোগীর যে রোগীদের হার্টের সমস্যা, হার্ট ফেলিওর নিয়ে আসে, হার্ট অ্যাটাক নিয়ে আসে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে আসে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে আসে, এগুলো হচ্ছে হার্টের বিভিন্ন রোগ বা হার্টের ছন্দপতন হয়, হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে। হার্ট ফেলিওর মানে হচ্ছে আর ঠিকমতো কাজ করতে পারছে না, হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি কমে গেছে। তো ক্রনিক কেসও আছে, আবার অ্যাকিউট কেসও আছে। ক্রনিক মানে হচ্ছে অনেক দিন ধরে তার সমস্যা, অ্যাকিউট মানে আগে কখনো ছিল না, এই মুহূর্তে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা সব ধরনের কেসই আমরা এখানে ডিল করেছি উইথ এ ভেরি লো মর্টালিটি। এটা অবশ্যই আল্লাহর বিশেষ রহমতি বলা যেতে পারে যে আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে রেজাল্টটা তো উপরওয়ালা নির্ধারণ করেন।
তো এখানে মর্টালিটি আলহামদুলিল্লাহ খুবই কম। তো যারা আসে তাদের বেশিরভাগই আসলে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। উচ্চবিত্ত সংখ্যা আসলে জামালপুরের প্রেক্ষাপটে উচ্চবিত্ত বা যেহেতু এই সংখ্যা একটু, হসপিটালটা হ্যাঁ, জেলা পর্যায়ে জেলা পড়েছে। পর্যায়ে তো সংখ্যা কম, কিন্তু আমরা চেষ্টা করি তাদের বিলটাকেও মোটামুটি সীমিত রাখার জন্য, যাতে তাদের কস্ট ইফেক্টিভ হয়। তো জামালপুরের মধ্যে প্রায় 250 শয্যা বিশিষ্ট সরকারি হসপিটাল রয়েছে। এরপরেই যদি বলি বেসরকারি স্পট হসপিটালের মধ্যে সবচেয়ে বড় এটাই। এবং এখানে রোগীদের একটা প্রত্যাশা থাকে, হয়তো বা সব কিছুই হয়। যেমন আমি একটা রোগ ডায়াগনোসিস করেছি, হার্টে ছিদ্র আছে। তো এখন রোগী বলছে যে স্যার এই অপারেশনটাকে এখানে করে দেওয়া যাবে না। কিন্তু আমরা এখনও কিন্তু কার্ডিয়াক সেন্টার ওই পর্যায়ে যেতে পারিনি যে হার্টের ছিদ্রের যে অপারেশনটা করব। তো এর জন্য বর্তমানে আমরা যেটা করছি, মেডিসিন দিয়ে যে চিকিৎসাগুলো সেগুলো খুব দক্ষতার সাথে বলতে হয়, আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। এবং অদূর ভবিষ্যতে আমরা ক্যাথল্যাবটা শুরু করব, বিশেষ করে এনজিওগ্রামের জন্য। এখন দেখা যায় যে এনজিওগ্রামের জন্য আমরা রেফার করে দেই ঢাকায় ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কার্ডিওলজি বিভাগে, সেখানে রেফার করা হয়। তো আমরা চাচ্ছি যে এটা হয়তো বা অদূর ভবিষ্যতে এখানেই করা সম্ভব হবে। যখন আমার ক্যাথল্যাবটা স্টার্ট হয়ে যাবে তখন আমি কার্ডিয়াক সার্জারি ব্যাপারগুলো আমি এখানে ধীরে ধীরে আমাদের টিম বিল্ড আপ করতে পারবো ইনশাআল্লাহ। তো আরও কিছু ব্যাপার রয়েছে, যেমন থোরাসিক সার্জারিরও কিছু পেশেন্ট রয়েছে। থোরাসিক সার্জারি বলতে বোঝায় যে আমাদের চেস্টের যে সমস্যা, চেস্টের ভিতরে তো আমার হার্টও রয়েছে, চেস্টের ভিতরে লাংস রয়েছে, চেস্টের ভিতরে ইসোফেগাস যেটা হচ্ছে খাদ্যনালী সেগুলো রয়েছে, সেগুলো আমি ডিল করে থাকি। চেস্ট ব্রেন টিউব দেওয়া হয়, সাপোজ হচ্ছে একটা মানুষের ফুসফুসে ছিদ্র হয়ে বাতাস জমে গেছে, অথবা ডাক্তার সাহেব দেখিয়েছে বেশ কয়েকটা জায়গায় পুজ জমে গেছে অথবা পানি জমে গেছে। তো এই ব্যাপারগুলো আমরা ব্রেন টিউবের মাধ্যমে চিকিৎসা করে থাকি। এটা আগে জামালপুরে হতো না, এই পেশেন্টগুলোকে হচ্ছে রেফার করা হতো, সেগুলো করে থাকি। এবং ভাস্কুলার সার্জারির কিছু কেস রয়েছে, যেমন হচ্ছে আর্টেরিওভেনাস ফিস্টুলা কিডনি রোগীর ক্ষেত্রে। তারপর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের অনেক পেশেন্ট আছে, ভেরিকোজ ভেইনের পেশেন্ট আছে, যে পায়ে আঁকা বাঁকা শিরা থাকে, পায়ে অনেক ব্যথা থাকে। আমরা এগুলো অপারেশনের খুব দক্ষতার সাথে এখানে করেছি। তো আমি চেষ্টা করব, এবং শুধু তাই না, পুরো টিম নিয়ে কার্ডিয়াক টিম যারা রয়েছেন এই সার্ভিসটাকে কন্টিনিউ করার জন্য, এবং হচ্ছে আরও যে জিনিসগুলো আমাদের দরকার, যে কারণে আমাদের ঢাকায় যেতে হচ্ছে, আরও উন্নতি করার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য দেওয়ার জন্য, যে একজন কার্ডিয়াক সার্জন হিসেবে এমআরএস হসপিটালে আপনারা কী ধরনের সার্ভিস দিয়ে থাকেন, বিশেষ করে কার্ডিয়াক পেশেন্টদেরকে এবং যাদের অ্যাটাক হচ্ছে তাদেরকে প্রাইমারি লেভেলে কী ধরনের সার্ভিস দিয়ে রোগীদেরকে আপনারা মৃত্যু থেকে আপনারা বাঁচাতে পারছেন, সে সম্পর্কে সঠিক কিছু ধারণা দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এমএ রশিদ পরিবার এবং ইউনাইটেড হেলথ কেয়ারকে, যাদের সাহসিকতার দরুন জামালপুরে এমএ রশিদ হসপিটালের পথ চলা, এবং আশা করব জামালপুরের মানুষের স্বাস্থ্যসেবায় পথিকৃৎ হিসেবে সবসময় পাশে থাকবে এমএ রশিদ পরিবার। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এমএ রশিদ হসপিটাল নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।